নমস্কার, সবাইকে শুভ নববর্ষ। 1433 আপনাদের সবার ভালো কাটুক, সুস্থ শরীরে সুস্থ মনে আপনারা 1433 দিন যাপন করুন। গত বছর আমি বাংলা পঞ্জিকার কথা নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেটা আমাদের ইনবক্সে দেওয়া থাকবে। আমরা তার অ্যাডিশনাল বলবো না, বাংলা পঞ্জিকার কথা সময়ের সঙ্গে বাঙালির অন্তরঙ্গতা নিয়ে দু চার কথা বলবো। পয়লা বৈশাখ, বৈশাখ মাস আমাদের বড় প্রাণের মাস। আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই মাসেই জন্মগ্রহণ করেছিলেন। পয়লা বৈশাখ শুধু নয়, সারা বৈশাখ মাস জুড়ে আমাদের ছোটবেলা কেটেছে আম গাছে ঢিল মেরে, ফলসা পেরে, আজকে এই পয়লা বৈশাখ নিয়ে যখন কিছু বলতে বসেছি, মনে হয়েছে পয়লা বৈশাখের সকাল মানে কি শুধুই ক্যালেন্ডারের একটা তারিখ, দোকানের দরজায় লাগানো আম পাতা, সদরে আলপনা, নতুন খাতায় লাল অক্ষরে শুভ লাভ লেখা, এটাই কি পয়লা বৈশাখ? এটা কি শুধুই রীতি, নাকি এর মধ্যে দিয়ে সময়কে নিজের করে নেওয়ার এক গভীর মানসিক আন্তরিক প্রয়াস? নতুন বছরকে বরণ করার জন্যে নতুন এক শব্দ প্রতি বছর ফিরে ফিরে আসে, তার নাম পঞ্জিকা। সময়কে আমরা প্রায় নিরপেক্ষ ভাবি। ঘড়ির কাঁটা যেমন ঘোরে, দিন যেমন পেরিয়ে যায়, কিন্তু মানুষের জীবন কখনোই নিরপেক্ষ সময়ে চলে না, চলে সাংস্কৃতিক সময়। আশ্বিন মানেই শারদ প্রতীক্ষা, মাঘ মানেই কুয়াশার ভোর, চৈত্র মানেই বছর শেষের হালকা বিষণ্ণতা। এই অনুভূতির অভিধানই বাংলা পঞ্জিকা, যেখানে আকাশের গতি, মানুষের স্মৃতি এক সুতোয় বাঁধা। আমরা বঙ্গদেশে বাস করি। এখন আমরা দেখব যে যদি একটু ইতিহাসের দিকে তাকাই, খ্রিস্টপূর্ব মৌর্য যুগে বঙ্গদেশে কিছুটা মৌর্য শাসনাধীন ছিল। গুপ্ত যুগে প্রায় সমস্ত বাংলাটাই গুপ্ত শাসনাধীনে চলে এলো। আর নির্মম কালচক্রের আবর্তনে গুপ্ত সাম্রাজ্য তার বিশালতা হারাতে 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 ক্ষুদ্র একটা রাজ্যে পরিণত হলো। আর কেন্দ্রীয় শাসনের শিথিলতার সুযোগে সেই সময়ে বাংলার আঞ্চলিক শাসকদের মধ্যে স্বাধীনতা স্পৃহা জেগে উঠল। খ্রিস্টীয় ষষ্ঠ শতকে ধর্মাদিত্য, গোপচন্দ্র ও সমাচারদের নামে তিনজন উল্লেখযোগ্য রাজা স্বাধীনভাবে বঙ্গদেশের অংশবিশেষ শাসন করেন। এখন আমরা দেখব যে খ্রিস্টীয় ষষ্ঠ শতকের শেষ দশকে প্রথমার্ধে মহাসেন গুপ্তের অধীনে গুপ্ত সাম্রাজ্যের পূর্বাঞ্চলীয় শাসক মহাসামন্ত শশাঙ্ক গৌড়বঙ্গে এক স্বাধীন রাজত্বের সূচনা করেন। আমৃত্যু স্বাধীনভাবে রাজত্ব পরিচালনা করে পুত্র মানবদেবকে উত্তরাধিকারী রেখে তিনি পরলোক গমন করেন 637 খ্রিস্টাব্দে।
650 খ্রিস্টাব্দ থেকে কম বেশি 100 বছর বাংলায় একটা অরাজকতা আমরা দেখতে পাই। 750 খ্রিস্টাব্দ থেকে মোটামুটি 300 বছর পাল রাজাদের যে শাসনাধীন বাংলা, আমরা দ্বাদশ শতাব্দী পর্যন্ত দেখব যে সেন রাজাদের বাংলা, খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের কাছাকাছি সময় বা প্রারম্ভেই বলা যায় কুতুবউদ্দিন আইবকের অন্যতম সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি বাংলাদেশে আসেন এবং দখল করেন। এরপর 1757 খ্রিস্টাব্দ পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সম্রাট সিরাজদৌল্লার পতন হয় এবং আমরা দেখতে পাই বঙ্গদেশ ইংরেজ শাসনে চলে গেল। প্রায় 200 বছর বঙ্গদেশ সহ সমগ্র ভারতবর্ষ ইংরেজের শাসনাধীন থাকার পর 1947 খ্রিস্টাব্দে যখন আমরা স্বাধীন হই, তখন আমরা অখণ্ডতা, বঙ্গদেশের অখণ্ডতা হারিয়ে ফেলেছি। আমরা দেখব এই বঙ্গাব্দ শব্দের যে ঐতিহাসিক তাৎপর্য, সেটা এখন এইটুকুনি বলার উদ্দেশ্য হলো বঙ্গাব্দের যে অরিজিন, সেই অরিজিন খোঁজার একটু প্রচেষ্টা। এখন মুশকিলটা হচ্ছে এই যে বাংলা সনের উৎপত্তি নিয়ে নানা মতভেদ। প্রচলিত ধারণা অনুযায়ী মুঘল সম্রাট আকবর কৃষিজ রাজস্ব ব্যবস্থাকে সহজ করতে 16 শতকে এক নতুন বর্ষ পদ্ধতি চালু করেন। তার দরবারে জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি সৌর ও হিজরি গণনার সমন্বয়ে যে পদ্ধতি নির্মাণ করেন, সেটাই ক্রমে বাংলা সন নামে পরিচিত হয়। কিন্তু বিষয়টা এতটা সহজ হয়নি। নানা রকমের মত তারপরে চলে এসেছে এই বাংলার বঙ্গাব্দের উৎসটাকে কেন্দ্র করে। যেমন আমি কতগুলো বিশ্বাসের কথা বলি। সম্রাট আকবর 1556 খ্রিস্টাব্দে ওই বছরের হিজরা হব্দ 963-কে বঙ্গাব্দ হিসেবে ঘোষণা করলেন। তখন থেকে সৌর গণনা মতে বঙ্গাব্দের সূচনা হলো। অন্য আরেকটা মত হলো শশাঙ্ক 594 খ্রিস্টাব্দে নিজের সিংহাসন আরোহণের ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য বঙ্গাব্দের সূচনা করেন। আর একটা মত হলো হোসেন শাহ নিজের রাজ্য লাভের দিন থেকে বঙ্গাব্দের প্রচলন করেন। আর একটা মত হলো তিব্বত রাজ সংসন গাম্পোর নামের সঙ্গে সন শব্দের সাদৃশ্য থাকায় অনেকে বলেন তিনিই নাকি বঙ্গাব্দের স্রষ্টা। এই যে এতগুলো মতান্তর, সেখান থেকে আমরা নির্দিষ্ট ইপক, নির্দিষ্ট প্রারম্ভিক সময় নির্ণয় করতে অসুবিধে পাচ্ছি না। এখন আমরা যদি আরেকটুখানি এগিয়ে আসি, 1582 খ্রিস্টাব্দের আগে পর্যন্ত খ্রিস্টীয় অব্দ জুলীয় পদ্ধতিতে গণনা করা হতো। আমরা দেখব যে অব্দ শব্দটা কি। অব্দ শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ, বাংলা ভাষায় এটি তৎসম শব্দরূপে পরিচিত। সমার্থক শব্দ হলো সন আর সাল। এই শব্দ দুটো যথাক্রমে আরবি ও ফার্সি শব্দ। বাংলা ভাষায় এগুলো বিদেশি শব্দ হিসেবে পরিচিত। তাহলে বাংলা ভাষায় বাংলা শব্দ দুটোর আগমন তাহলে কত ন্যাচারালি অনেকটা পরে হলো। কালবোধক বর্ষ নির্ণায়ক সংখ্যাই অব্দ, এটাই আমরা মেনে নেব। কোন শাসক, ধর্মপ্রচারক বা মহাপুরুষের জীবনের বিশেষ কোনো ঘটনা থেকেই অব্দের সূচনা, এবং প্রত্যেক অব্দেরই একটা থাকে, পয়লাটা থাকে। বহুল প্রচলিত ও আন্তর্জাতিক অব্দ খ্রিস্টাব্দের আরম্ভ হয়েছে এইরকম ভাবে। এখন আমরা কি দেখবো? আমরা সূর্য বা সৌর অব্দ, চন্দ্রাব্দ বা চন্দ্র অব্দ, এই দুটোকে আমরা দেখে নিতে পারি। আমরা এত বিস্তৃত আলোচনায় যদি নাও যাই, আমরা দেখব যে
বাংলায় সৌরভিত্তিক গণনা আকবরের পূর্বে প্রচলিত ছিল। সম্ভবত প্রশাসনিক স্বীকৃতি ও ব্যবহারিক প্রয়োজনে এই পদ্ধতি সুসংহত রূপ পায়। অর্থাৎ বাংলা পঞ্জিকার জন্ম কোনো একক ঘটনার ফল নয়, এই সিদ্ধান্তে আমরা আসতেই পারি। এটা দীর্ঘ সামাজিক অভিযোজনের ফল। বাংলা পঞ্জিকার ভিত্তিটা কি? সৌর। এটা আমরা ধরেছিলাম প্রথমেই। সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করে যখন, তখন সংক্রান্তি ঘটে এবং নতুন মাস শুরু হয়। মেষ সংক্রান্তির দিন থেকে বৈশাখ, নববর্ষ, কৃষিকাজের ছন্দের সঙ্গে এই সৌর গণনার গভীর নিবিড় সম্পর্ক। কিন্তু ধর্মীয় জীবনে চন্দ্রচক্র অপরিহার্য। তিথি নির্ধারিত হচ্ছে সূর্য ও চন্দ্রের কৌণিক দূরত্বের ভিত্তিতে। পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, অষ্টমী, এই চন্দ্র সময়েই উৎসব ও আচার স্থির হয়। ফলে বাংলা পঞ্জিকা এক অনন্য সমন্বয় সৌর নির্ভুলতা ও চন্দ্র সংবেদনশীলতার এক অসাধারণ মিলন। এই জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব সাধারণ মানুষের হাতে পৌঁছয় এক সহজ বইয়ের মাধ্যমে। তারই নাম পঞ্জিকা। বাংলা মাসগুলোতে প্রকৃতির ছাপ খুব স্পষ্ট, পরিষ্কার। আষাঢ় শ্রাবণের বর্ষা, অগ্রহায়ণের নবান্ন, পৌষের পিঠে, প্রত্যেকটা মাস কৃষিচক্রের সঙ্গে যুক্ত। অগ্রহায়ণ শব্দের অর্থই হচ্ছে বর্ষের অগ্রভাগ। হায়ন, হায়ন মানে হচ্ছে বর্ষ, অগ্র মানে আগে। সেটাই ইঙ্গিত করে প্রাচীনকালে বছর শুরুর ভিন্ন রীতি ছিল। জমিদারি আমলে বাংলা সন অনুযায়ী খাজনা আদায়ের প্রচলন ছিল। পয়লা বৈশাখ ছিল হালখাতার দিন, পুরনো হিসেব চুকিয়ে নতুনের সূচনা। অর্থাৎ পঞ্জিকা শুধু আকাশের কথা বলে না, অর্থনৈতিক জীবনযাত্রারও অংশ হয়ে ওঠে। আরো একটা কথাই তাহলে বলে নি, সেটা হলো যারা জ্যোতির্বিজ্ঞান চর্চা করতে চান, এই জ্যোতির্বিজ্ঞান চর্চায় আসতে চান, তাদের কাছে প্রাথমিক বই হিসেবে অবশ্যই সেটাকে ফিল্টার করে নিতে হবে। পঞ্জিকা এক অনবদ্য গ্রন্থ। 19 শতাব্দীতে কলকাতায় পঞ্জিকা মুদ্রণ এক শিল্পের পর্যায়ে উন্নীত হয়। গুপ্ত প্রেস, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা, বেণীমাধবশীল, আমি আর নাম বলছি না, আরো অনেক প্রকাশনা পঞ্জিকা প্রকাশ করে থাকে। এই পঞ্জিকাগুলোই গণনার ভিন্নতা যে হতো না তা নয়, তবে মান্যতার জন্য যুক্তির অভাব হতো না। 1952 সালে গঠিত হয় ক্যালেন্ডার রিফর্ম কমিটি, নেতৃত্ব দিলেন অধ্যাপক মেঘনাদ সাহা। পশ্চিমবঙ্গে সংশোধিত বাংলা পঞ্জিকা চালু হলো, যাতে আন্তর্জাতিক সময় ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য থাকে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে গড়ে ওঠা সংশোধিত বাংলা পঞ্জিকার গুরুত্ব বাঙালির ধর্মীয় রীতিতে, গৃহকর্মে শুভলগ্ন নির্ধারণে এবং গ্রহণের সময় দেখায়। প্রশ্ন আছে অনেক, থাকবে। শুভাশুভ ধারণা নিয়ে, শুভ লগ্ন নিয়ে, বিশেষ করে ধর্মীয় রীতি বৈজ্ঞানিকতা নিয়ে বিস্তর প্রশ্ন থাকে। তবে ঐতিহ্য যুক্তির বাইরে গিয়েও সংস্কৃতি ধারাবাহিকতা রক্ষা করে এই পঞ্জিকা। বিশ্বায়নের যুগে সময় ক্রমশ যান্ত্রিক হচ্ছে, সময় ক্রমশ একরৈখিক হচ্ছে, কিন্তু বাংলা পঞ্জিকা মনে করিয়ে দেয় সময়কে বোঝার এক অন্য আঞ্চলিক ভাষা আছে। সেই ভাষায় বৈশাখ মানে সূচনা, আশ্বিন মানে প্রতীক্ষা, চৈত্র মানে অবসানের কোমল আলো ছায়া। সময় বয়ে যায়, মানুষ তাকে অর্থবহ করে তোলে। বাংলা পঞ্জিকা সেই অর্থধানের ঐতিহ্য, যা বাঙালির জীবনকে যুগের পর যুগ ছন্দময় করে রেখেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 1433 আপনাদের সবার ভালো কাটুক। নমস্কার।